আপনারা যারা আমাদের এই গল্পগুলো শুনতে ভালোবাসেন তাদের জন্য আজকের গল্প সৈয়দ রেজাউল করিমের লেখা ফাঁসির আসামি। সকালের খবরের কাগজে চোখ রেখে আত্মতৃপ্তিতে ভরে ওঠে দত্ত সাহেবের মন। 14ই আগস্ট শুভঙ্কর মিত্রের ফাঁসি। তার সমস্ত রকম নিবেদন সসম্মানে খারিজ করে দিয়েছে রাষ্ট্রপতি। কাগজ পড়ে তাই তিনি খুব খুশি, কারণ রায়টা দিয়েছিলেন তিনি নিজেই। আজ থেকে 3 বছর আগে। এখন তিনি রিটায়ার্ড জাজ। সেদিনের সে ঘটনা আজও তার চোখে ভাসছে। এক এক করে সব আসামিদের জিজ্ঞাসাবাদ শেষে জিজ্ঞাসা করেছিলেন আসামি শুভঙ্কর মিত্রকে, তুমি তোমার দাদা দীপঙ্করকে খুন করেছো কেন? সে বলেছিল, করেছি স্যার, কিন্তু তার জন্য অনুতপ্ত নই। কিন্তু কেন তুমি হঠাৎ খুন করতে গেলে? কথাটা শুনেই কেমন যেন বিদ্রুপাত্মকভাবে আসামি বলেছিল, মাথাটা হঠাৎ বিগড়ে গেল স্যার। সে আমার একান্ত ব্যক্তিগত ব্যাপার। একথা আমি পুলিশ প্রশাসনকে কাউকে বলিনি, আপনাকেও বলবো না। সেদিন অনেক চেষ্টা করেছিলেন মিস্টার বিজয় দত্ত, কিন্তু কোনো সদুত্তর মেলেনি আসামি শুভঙ্কর মিত্রের কাছ থেকে। তিনি উল্টে পাল্টে দেখছিলেন পুলিশের কেস ডায়েরি। তাতে লেখা ছিল, শনিবার সকাল 6টা নাগাদ শুভঙ্কর মিত্র তার দেশের বাড়ি জয়নগরে গিয়েছিল। সেখানে তার দাদা বৌদি থাকত। ঘরের দরজা তখনও বন্ধ। কলিং বেল বাজাতেই তার দাদা দীপঙ্কর খুলে দিয়েছিল দরজা। বৌদি তখনও বিছানায়। দাদার সঙ্গে কী কথাবার্তা হয়েছিল সেটা কেউ জানে না। সম্ভবত পারিবারিক কোনো ব্যাপার নিয়ে বচসা। হঠাৎ উত্তেজিত হয়ে একটা রামপুরি ছুরি বার করে দাদার বুকে বসিয়ে দিয়েছিল শুভঙ্কর। আর্তনাদ শুনে ছুটে এসেছিলেন দীপঙ্করের স্ত্রী এবং পাড়া প্রতিবেশীরা। রক্তাক্ত ছুরি হাতে শুভঙ্করকে তারা ধরে ফেলেছিল ঘটনাস্থলেই। হাসপাতালে নিয়ে যাওয়ার অনেক আগেই মারা গিয়েছিলেন দীপঙ্কর। সাক্ষী, সাবুত, প্রমাণাদি ভালোভাবে বিচার বিবেচনা করেছিলেন দত্তবাবু। আসলে সে তার দাদাকে যে ঠান্ডা মাথায় খুন করেছে এ ব্যাপারে কোনো সন্দেহ ছিল না। না হলে ছুরিটাই বা সঙ্গে করে নিয়ে যাবে কেন? সময়টা ভোরবেলা। এরকম অনেক প্রশ্নই আসামির বিপক্ষে ফাঁসির দড়ির মতো ঝুলেছিল তার সামনে। তাই তিনি আসামিকে কঠিন সাজা দিতে বাধ্য হয়েছিলেন। জাজমেন্টের শেষ বয়ানে তিনি লিখেছিলেন, হি শ্যাল বি পানিশড উইথ ডেথ। মনে মনে এইসব পুরনো কথা তখন তিনি ভাবছিলেন। ঠিক সেই সময়ে মিতালি ঢুকলো চা নিয়ে। মিতালি দত্ত সাহেবের নাতনি, বড় মেয়ের মেয়ে, বছর 10 বয়স, ক্লাস 4-এ পড়ে। একটু মুখোড়া, কিন্তু খুব বুদ্ধিমান। কাগজ হাতে দাদুকে গম্ভীরভাবে বসে থাকতে দেখে সে চোখ গোল গোল করে বলে, আমি কিন্তু সব জানি দাদু। বিস্ময়ের চোখে দত্ত সাহেব জিজ্ঞেস করল, কি জানিস? সে বলেছিল, আমি জানি তুমি ওই লোকটাকে ফাঁসি দিতে বলেছ, তাই ওর ফাঁসি হবে, তাই না? মিতালির কথা শুনে স্তম্ভিত হয়ে গেলেন দত্ত সাহেব। তার বুকে যেন শেল বিঁধল। ভয়ে ভয়ে তার মুখ দিয়ে আর কোনো কথাই বার হলো না। মনে হলো মিতালির কাঠগড়ায় আজ তিনি আসামি। খুন করার ঠিক কারণ না জেনে খুনিকে খুন করার আদেশ দিয়েছেন তিনি, যা তার উচিত হয়নি। প্রমাণের দায়িত্ব প্রসিকিউশনের হাতে না দিয়ে আসামির ঘাড়ে চাপিয়ে দিয়েছিলেন তিনি নিজেই। বেনিফিট অফ ডাউটের ছিটে ফোটা ভাগ দেননি আসামিকে, যা তার প্রাপ্য ছিল, যা তার অধিকারও ছিল। দাদুকে চিন্তিত দেখে মিতালি বলল, ও দাদু, কি ভাবছো? চায়ের পেয়ালায় চুমুক দিয়ে কিন্তু অন্য ভাবনার মধ্যে পড়ে গেলেন
দত্ত সাহেব। মুখ ফসকে বললেন, ভাবছি ছেলেটাকে একবার দেখে আসবো। নাতনি বলেছিল, তাহলে তো খুব ভালো হয় দাদু, তুমি আমাকে নিয়ে চলো, আমি লোকটাকে দেখব। দাদুর কথার খেই ধরে হঠাৎ বায়না শুরু করে মিতালি। সকলে মিলে অনেক করে বোঝালো, কিন্তু কোনো ফল হলো না। সকাল গড়িয়ে বিকেল হলো, কিন্তু মুখে কিছুই তুলল না মিতালি। তার জেদের কাছে হার মানতে হলো সকলকে। দাদুও কঠিন লোক, মিতালিকেও কথা দিতে হলো আর সে কখনো জিদ করবে না। তবেই তিনি রাজি হলেন। বিকেলবেলায় নাতনিকে নিয়ে বার হলেন তিনি। দুর্গাপুর ব্রিজ থেকে আলিপুর সেন্ট্রাল জেলের দূরত্ব খুব একটা বেশি নয়। পায়ে হেঁটে গেলেও 15 মিনিট, রিকশায় 10 মিনিট। মিতালিকে নিয়ে দত্ত সাহেব হাঁটতে হাঁটতে পৌঁছে গেলেন আলিপুর সেন্ট্রাল জেলে। জেলার সাব জেলার আর অন্যান্য কর্মচারীরা সকলেই তাকে চেনে, তাই জেলে ঢুকতে তার অসুবিধে হলো না। জেলার সাহেব প্রথমে আন্দাজ করতে পারেনি ব্যাপারটা, পরে দত্ত সাহেবের মুখে শুনে হো হো করে হাসলেন। মিতালির সাহসের কথা শুনে তিনি মনে মনে খুশি হলেন। অফিস রুমে শুভঙ্করের সাথে একটা সাক্ষাতের ব্যবস্থাও করে দিলেন। মুখোমুখি বসল মিতালি, কিন্তু কিছুতেই মুখোমুখি হতে চাইলেন না দত্ত সাহেব। মিতালিকে দেখে আঁতকে উঠল শুভঙ্কর। মুখটা ঠিক যেন তার মেয়ে বর্ণালীর মতো। কেমন যেন একটা মায়ার বাঁধনে পড়ে গেল শুভঙ্কর। একথা সে কথার শেষে একসময় বিচারকের মতো মিতালি জিজ্ঞেস করল, কাকু, তুমি তোমার দাদাকে খুন করলে কেন? আসামি বলেছিল, দাদাকে খুন করিনি, খুন করেছি খুনিকে। বেশ রাগান্বিত স্বরে শুভঙ্কর জবাব দেয়। সাথে সাথেই মিতালি জিজ্ঞেস করল, কাকে খুন করেছিল তোমার দাদা? তুমি তাকে চেনো? আসামি বলল, আমার দাদা আমার মাকে খুন করেছে। তাহলে সে খুনি নয় তো কি? মিতালি বলল, তুমি মিথ্যে কথা বলছো। তোমার দাদা যদি তোমার মাকে খুন করতো তাহলে পুলিশ তাকে ধরতো না বুঝি? আসামি একটু গম্ভীর হলো, বলল, এ কথা তুমি বুঝবে না। সমাজের অধিকাংশ লোকই যখন বোঝে না তখন তুমি বুঝবে কি করে? মিতালি জোর দিয়ে বলল, তুমি আমাকে বলো সেদিনের ঘটনা। কথাগুলো শুনে আর মিতালির ওই জেদ দেখে শুভঙ্কর কিছুক্ষণ স্তব্ধ হয়ে বসেছিল। তারপর কি ভেবে একসময় বলতে শুরু করলো, দাদার বিয়ে হলো, বৌদিকে দেখে শুনে মাই এনেছিলেন, কিন্তু 2 মাস যেতে না যেতেই গণ্ডগোল শুরু হলো শাশুড়ি আর বউয়ে। মা অনিয়ম বেনিয়ম সহ্য করতে পারত না, মুখে 4 কথা বলতো, বৌদির সেটা সহ্য হতো না। দাদাকে সবসময় কুপরামর্শ দিত। বেড়াতে যাবার নাম করে দাদা মাকে রেখে এসেছিল কলকাতার এক বৃদ্ধাশ্রমে। মা বুঝতে পারেনি ব্যাপারটা। পরে যখন বুঝলো তার পেটের ছেলে তাকে বৃদ্ধাশ্রমে নির্বাসন দিয়ে গেছে, তখন সে গুম হয়ে বসে থাকত। স্থির হয়ে গেল তার চোখ, মুখ, হাত পা। থেমে গেল তার হৃদস্পন্দন। কথাগুলো বলে একটা গভীর দীর্ঘ নিঃশ্বাস ছাড়ে শুভঙ্কর। তখনও তার চোখের কোণ বেয়ে নিঃশব্দে গড়িয়ে পড়ছিল জল। মিতালির চোখে চোখ রেখে একসময় শিশু সুলভভাবে শুধালো, তুমিই বলো, আমার দাদা আমার মাকে খুন করেছে কিনা? সবই তো শুনলে। কথাগুলো শুনে মিতালি কোনো জবাব দিতে পারল না। অবাক হয়ে সে ভাবল, এর জন্য সে আজ। শ্রোতা বন্ধুদের উদ্দেশ্যে অনুরোধ, আমার এই গল্পটা যদি আপনাদের ভালো লাগে চ্যানেলটাকে লাইক, সাবস্ক্রাইব আর শেয়ার করতে ভুলবেন না কিন্তু।